স্বাগত সবাইকে। দেখছেন চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। আমরা কথা বলবো বিশ্বকাপ প্রস্তুতি এবং বিপিএল নিয়ে। আপনাদের সঙ্গে থাকছি আমি আরিফুল ইসলাম, আর আমার সঙ্গে আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন ডলার মাহমুদ, সাবেক ক্রিকেটার। আপনাকে স্বাগত। আমরা আলোচনায় ফিরবো। তবে দর্শক, শুনছিলাম খেলার সবশেষ শিরোনামগুলো। আপনিও আলোচনায় যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, এবং আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। আমাদের প্রথম শিরোনামটা দিয়ে শুরু করি, যদিও আজকের টপিক সেটা না, কিন্তু গতকালকে যেহেতু সাকিব আল হাসান কথা বলেছেন, তিনি তার প্রত্যাশার কথা জানিয়েছেন দেশে ফিরে একটা পূর্ণাঙ্গ সিরিজ, টেস্ট, ওয়ানডে, টি-20 খেলে অবসর নিতে চান। আপনার মন্তব্য সেক্ষেত্রে কি সুযোগটা কি দেওয়া উচিত? অবশ্যই সুযোগটা তো অবশ্যই দেওয়া উচিত। এখন প্রেক্ষাপট এবং আমরা সবাই জানি আসলে সাকিব যে একটা পিরিয়ডের মধ্যে আর কি যাচ্ছে, সেটা আসলে কারো কন্ট্রোলেই নেই। তো আসলে এটা সময় বলে দিবে। তবে এটা যে ভালো বিষয় যে সে এখনও আশা করতেছে বা আশা রাখছে যে সে বাংলাদেশে এসেই তার ক্যারিয়ার শেষ করতে পারবে। তো যেটা আমিও দেখেছি, ছোটো ছোটো ক্লিপ দেখেছি যে এখনও ক্রিকেট চালিয়ে যাচ্ছে। তার স্বপ্নটা যে আসলে বাংলাদেশ থেকে সে ক্রিকেট থেকে বিদায় নিতে চায়। অবভিয়াসলি এটা ভালো হবে যদি তার স্বপ্নটা পূরণ করতে পারে। এবং তিনি বলেছেন তিনি রাজনীতিতেও থাকতে চান, একই সঙ্গে এটাও বলেছেন দেশে ফিরতে চান। তিনি বাংলাদেশের ছেলে, বাংলাদেশেই ফিরতে চান। নিউ ইয়র্কে হয়তো অনেক বাংলাদেশের সঙ্গে তিনি চাইলে থাকতে পারেন, বাট দেশে ফেরার একটা আকুতি তার রয়েছে। আর যেটা হচ্ছে খেলার মাঠে সাকিবকে যদি শেষ পর্যন্ত আমরা দেখিও, জাতীয় দলের হয়ে কি দেওয়ার মতো অ্যাবিলিটি আসলে সাকিবের নিশ্চয়ই আছে। আপনিও তো কি সে ধরনের কিছু মনে করেন? অবশ্যই আপনার অ্যাজ লং অ্যাজ সাকিব যদি ফিট থাকে, আপনার সাকিবের স্কিল নিয়ে বা সাকিব কী টাইপের প্লেয়ার, এটা আসলে কারোর কোনো ডাউট নেই। তো এটা প্রধান কারণই হবে যে আসলে একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা, অল ওভার দ্য ওয়ার্ল্ড ক্রিকেট খেলে, আর সেটার আর একটা ন্যাশনাল টিমের হয়ে রিপ্রেজেন্ট করা একটা টোটালি একটা ডিফারেন্ট পার্ট। সো আমি মনে করি যদি সাকিব যদি নিজেকে ফিট রাখতে পারে, অবশ্যই এখন দেখবেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেকে আপনার ক্লোজ টু 40-র দিকেও ক্রিকেট খেলছে। এখন প্রবাবলি হয়তো বা সাকিব 38 বা 37 এরকম হবে। তো অবশ্যই সাকিবের সেই সুযোগ রয়েছে। যদি খুব রিসেন্ট ডেজের মধ্যে যদি হয়ে যায়, তো অবশ্যই আমি বলবো যে সাকিব সেরকমটা অনেকবার প্রমাণ করেছে আসলে যে আপনার ফিটনেসটাকেও সে নিজের আয়ত্তে রাখতে পারে, এবং যে ওয়ার্ল্ড লেভেলে যদি কম্পিট করতে পারে সেই অবস্থাটাকে আমরা অনেকবারই দেখেছি। তো অবশ্যই ফিটনেস যদি ঠিক থাকে, আমার মনে হয় যে অবশ্যই সাকিব সবসময় নিজেকে ওইখানে আর কি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা বা ওয়ার্ল্ড লেভেলে আপনার ভালো করার অ্যাবিলিটি সবসময় আছে তার। জি, যদিও আসলে সাকিবের ফেরাটা নির্ভর করছে সরকার এবং একই সঙ্গে বিসিবির উপর অনেক কিছু, বাট দীর্ঘ ক্যারিয়ার সাকিবের কোন দিকটা আপনার মনে হয় যে অন্যান্য ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার কারণ? দেখেন, চিন্তা ভাবনার মধ্যেই আসলে অনেক তফাৎ। আমরা অনেকবারই আর কি বলেছি যে সাকিব যেভাবে চিন্তা করতে আর কি ধরেন আপনার পছন্দ করে, সে নিজেকে যেভাবে আপনার বারবার প্রমাণও করেছে। যে আমি খুব কাছ থেকে দেখেছি, একসঙ্গে আমরা আন্ডার-19 খেলেছি, ন্যাশনাল টিমের হয়ে খেলেছি, আমরা রুমমেটও ছিলাম, আমরা একই ব্যাচেরই। তো খুব কাছ থেকে তাকে দেখেছি। খুব মানে যখন আমরা এজ লেভেল ক্রিকেট খেলা শুরু করি, ছোটো একটা ঘটনা বলি। আসলে সাকিব সবসময় বলতো যে আসলে ন্যাশনাল টিমই তো খেলার মতন অবস্থা আমার আছে। তখন থেকেই মানে ধরেন অ্যাজ এ অলরাউন্ডার আপনি সবসময় কিন্তু নিজের অবস্থান বুঝতে পারবেন। আর ও যে ধরনের ক্রিকেট খেলতো, তো সেই জায়গা দিয়ে তার চিন্তাভাবনা তখনই ছিল যে সে বাংলাদেশের 1 নম্বর প্লেয়ার তো হবে এবং ওয়ার্ল্ডের বেস্ট অলরাউন্ডার হতে চায়। তো এই চিন্তাভাবনাগুলো ধরেন আপনার ইভেন মুশফিককেও আমরা জানি যে মুশফিক যখন তার ক্রিকেট শুরু করছে তখন থেকেই তার চিন্তা ছিল যে 100 টেস্ট খেলতে পারি। তো এই চিন্তাভাবনাগুলো আসলে প্লেয়ারকে আপনার চেঞ্জ করে দেয়। আপনি অ্যাটলিস্ট যদি ওয়ার্ল্ডের লিজেন্ড নাও হতে পারেন, অ্যাটলিস্ট বাংলাদেশের লিজেন্ড হবেন। তো সাকিব ডেফিনেটলি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লিডিং প্লেয়ার এবং লিজেন্ড প্লেয়ার আমি বলবো। তো এই চিন্তাগুলো, এবং আপনি যখন ভালো চিন্তা করা শুরু করবেন, আপনার কাজগুলো কিন্তু ওই দিকেই ইন্ডিকেট করবে। তো আমি বলবো যে ধরেন একজন এভারেজ প্লেয়ার এবং টপ প্লেয়ারের মধ্যে এই তফাৎটা থেকে যায়। আমার প্রশ্ন তো এখানে শেষ হয়ে যেত সাকিব ইস্যুতে, বাট আপনার আলোচনা প্রসঙ্গে আপনি বলছিলেন যে আপনি সাকিবের রুমমেট ছিলেন, এই ব্যাপারটা জানা ছিল না। গতকাল সাকিব বলছিলেন তার ইন্টারভিউতে যে তিনি একটু ইন্ট্রোভার্ট ছিলেন, তিনি রুমে থাকতে বেশি পছন্দ করতেন, এবং তার কোচ তাকে বলতেন যে একটা সময় তুমি যখন জাতীয় দলে খেলবা তখন তোমার খুব বেশি বন্ধু থাকবে না, তুমি চাইলেই বেরোতে পারবে না। তো সাকিব তখন থেকেই বলতো যে আমি সেটার সঙ্গে ইউজ টু হতাম। আপনি কি দেখতেন আসলে কাছ থেকে? আমরা ক্রিকেটার সাকিব প্রসঙ্গেই কথা বলতে চাই। দেখেন, আপনার সাকিব যখন আপনার প্রপার অলরাউন্ডার হয়েছে, তার আগে কিন্তু তার বোলিংটা কিন্তু সবসময় ছিল যে সে বোলিং কন্ট্রোল করতে পারতো। আর আপনার যেরকম সিচুয়েশন হোক না কেন, ইভেন
খুব বেশি যে বোলিং নিয়ে কাজ করেছে আমরা আমরা কিন্তু অনেকবারই আর কি শুনেছি। ইভেন প্র্যাকটিসে এসে যদি মনে করতো যে 2 বার বল করলোর জন্য যথেষ্ট, 2 বারই বল করতো, কিন্তু ও বেশি সময় মানে স্পেন্ড করেছে প্র্যাকটিসে, সেটা হচ্ছে ব্যাটিং। ও এমন হয়েছে যে আপনার নাম্বার 10এও ব্যাটিং করেছে, ঠিক আছে, যখন যখন আর্লি ক্যারিয়ার যখন শুরু করছে এজ লেভেলে। তো ওখান থেকে আস্তে আস্তে নিজেকে প্রমোট করেছে আর কি, ধরেন ব্যাটিং উন্নতি করেছে। আর একজন অলরাউন্ডারের সবসময় দেখবেন যে আপনি যদি যে কোনো একটা পার্ট যদি ভালো করেন, আপনার কিন্তু টিমে সবসময় ফ্লেক্সিবিলিটি থাকে, আপনার কোচ এবং ক্যাপ্টেন আপনাকে সবসময় টিমে চাবে। তো সেই ক্ষেত্রে কী হয়েছে, যখন ম্যাচ ও কন্টিনিউয়াসলি ম্যাচ খেলেছে, সাথে সাথে নিজেকে যখন প্রমাণ করেছে, তো ব্যাটিংটাও সঙ্গে সঙ্গে ইমপ্রুভ করে ফেলেছে। এমনিতে আপনার সঙ্গে তো তাহলে অনেক কিছুই শেয়ার করতেন, এটা স্বাভাবিক, যেহেতু রুমমেট হিসেবে ছিলেন, একই সতীর্থ ছিলেন একই দলের। রুমমেট বলতে কি যে আসলে ধরেন আমি তো বিকেএসপি স্টুডেন্ট না, কিন্তু আমরা যখন এজ লেভেল একসঙ্গে খেলেছি, তো সেই অর্থে ধরেন অনেকের সঙ্গে রুমমেট থেকেছি। মানে আমাদের ওই সময়ের যে প্লেয়ারগুলো ছিল, আমরা 19 খেলেছি, ওই ব্যাচের আমাদের তামিম ছিল, সাকিব ছিল, মুশফিক ছিল, শামসুর রহমান, সরওয়ার্দী শুভ। তো সবার সঙ্গে কম বেশি থাকা হয়েছে, সাকিবের সঙ্গে থাকা হয়েছে। তো সেই অর্থে কি যে আমি ওর বিষয় যেগুলো দেখেছি, ধরেন আমাদের রেগুলার ক্রিকেট প্লেয়ার এবং একজন এখন যে অবস্থায় গিয়েছে সাকিব, তো সেটা তফাৎটা আমি শুধু চিন্তা করবো যে চিন্তাভাবনা এবং কিভাবে নিজেকে ওই চিন্তার সঙ্গে মাঠে গিয়ে সেটা কিভাবে আপনার অ্যাডাপ্ট করা যায়। জি, একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো মতামত থাকলে সেটাও জানাতে পারেন। জি জি জি, আমি পুরন ঢাকা থেকে বলছি। জি জি, ডলার ভাই সেটা কথা বলি, অনেকদিন পরে দেখলাম আমাকে দেখতে চিনবে। ডলার ভাই ভালো আছেন? জি জি, আপনার প্রশ্ন থাকলে অবশ্যই করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো কি, আমাদের স্বামী প্রেসিডেন্ট ফারুক ভাই ছিলেন যে সাকিব যদি খেলতে চায়, তার সাথে আইনগত যে জটিলতা আছে এগুলো শেষ করে তাকে মাঠে খেলতে হবে। তো আমাদের দেশে একটা আমরা হয়তো বছরের বছর সময় চলে যায়। তো সাকিব যেটা খেলতে চায়, আসলে আমরা সবাই চাই সাকিবের মতো একজন এসেছে, সেটা পলিটিক্সে পলিটিক্সের ব্যাপারে তার একটা ভুল ছিল। যাই হোক, আমরা দলমত কিন্তু আমরা অনেকেই চাই কিন্তু তার মনের আশা পূরণ করতে চাই। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা তার মতামত তিনি জানাচ্ছিলেন যে আইনগত জটিলতা রয়েছে, সেটার জন্য কাটিয়ে ওঠেন। আমরা অন্যান্য আলোচনায় ফিরি, সেটা হচ্ছে বিপিএলটা দিয়ে বাংলাদেশ দল তাদের বিশ্বকাপ প্রস্তুতি নিবে। এর আগে কোনো দ্বিপাক্ষিক সিরিজ নেই। কতটুকু সম্ভব আসলে বৈশ্বিক আসরের জন্য প্রস্তুতি এই টুর্নামেন্টে? আসলে দেখেন, আমার মনে হয় না যে ধরেন বিপিএল দিয়ে আর কি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটা হবে, কারণ এটা একই ফরম্যাটের খেলা, সেই অর্থে একটু মানে আপনার সামঞ্জস্যতা থাকে, কিন্তু আদারওয়াইজ ওয়ার্ল্ড কাপ টোটালি ডিফারেন্ট। আর বিপিএল আপনি যখন খেলছেন সেটা পুরো আলাদা। একটা ভালো দিক যে আমি রিসেন্ট দেখলাম যে আপনার যারা আর কি ফ্রি আছেন তাদের নিয়ে অলরেডি মনে হয় একটা ক্যাম্প মনে হয় মানে শুরু হয়েছে, যে স্কিলের কাজটা। তো এটা আসলে ভেরি ডিফিকাল্ট যে আমরা বিপিএলে আর কি খেলে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে যাব, কারণ শুধুমাত্র ফরম্যাট ছাড়া আর কিছুই মিলতেছে না। যদিও বা একটু যে আপনার শ্রীলঙ্কা এবং ইন্ডিয়াতে খেলা, এশিয়ার মধ্যে খেলা কিছুটা হলে সেইখান থেকে একটু মিল হবে, কিন্তু টোটালি আপনার ডিফারেন্ট বল গেম হবে আমার মনে হয় যে আপনার ওয়ার্ল্ড কাপে। বাংলাদেশের প্রথম তিনটা ম্যাচই হচ্ছে কলকাতায় এবং পরেরটা হচ্ছে মুম্বাই। ফার্স্ট স্টেজের খেলাগুলোর কথা বলি, কলকাতায় কেমন হতে পারে ম্যাচগুলো? এখানে আসলে বাংলাদেশের ভাগ্যটা নির্ধারণ হবে কতটুকু যাবে টুর্নামেন্টে। আপনার ডিউ ফ্যাক্টর থাকে, যদিও কলকাতার খেলাটা দিনে, আমি যদি ভুল না করে থাকি, তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ডিপেন্ড করে আর কি উইকেটটা কেমন হবে। তো আপনার আবার বিপিএল প্রসঙ্গে আসছে যে বিপিএলে আপনার যে টাইপের উইকেট থাকে এটা খুবই ডিফিকাল্ট আসলে। ধরেন এত শর্ট টাইমের মধ্যে এই খেলাগুলো হয়, তারপরে আবার দেখবেন যে প্রপার সানলাইট থাকে না একদম। আপনার ডিসেম্বর জানুয়ারিতে যখন খেলাটা শুরু হচ্ছে, তো ওই সময় কিন্তু আপনার শীতের কারণে কুয়াশা থাকে আপনার, যেটা কিন্তু খুব ডিফিকাল্ট যে একদম প্রপার আপনার যে টাইপের উইকেট হলে, যা দেখবেন যে আইসিসির ইভেন্টে যেরকম আপনার মানে যদি আপনার টিম খুব ভালো থাকে, আপনি ব্যাটিংও রান করতে পারবেন ওখানে আর কি, যে রান করবেন সেটাও ডিফেন্ড করতে পারবেন। তো সেই অর্থে আমি বলবো যে
হ্যাঁ, কলকাতার উইকেট কি হবে হয়তো বা একটা আইডিয়া থাকবে, কিন্তু তারপরে আমার মনে হয় যে বিপিএলে যে টাইপে আমরা উইকেটে খেলি, আমরা দেখি যে শুধুমাত্র চিটাগংয়ে একটু হাই স্কোরিং রান হয়। মিরপুরের কথা তো সবাই জানি, আসলে এই ডিফারেন্স কিন্তু সবসময় তৈরি করে দেয়। এবং ভালো দিক যে বাংলাদেশ আপনার একটা সিরিজ বাদে লাস্ট 5টা সিরিজের মধ্যে মনে হয় টি-20-র একটা মানে একটা ভালো আপনার জয়ের ধারার মধ্যে আছে। তো সেইটা যদি কন্টিনিউ করতে পারে এবং হোম এবং আপনার দেশের বাইরেও ভালো খেলেছে, তো অবভিয়াসলি আমি বলবো যে হয়তো বা বুঝতে শুরু করেছে আসলে বাংলাদেশ টিমে আসলে টি-20 আর কি এই ফরম্যাটটা কীভাবে খেলতে হবে। জি, আরও একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে মোহাম্মদ হাসিবুল ইসলাম বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে বিপিএল এ যেসব ক্রিকেটাররা পারফর্ম করবে ওদের কি মানে বিশ্বকাপের স্কোয়াডে যুক্ত করা হবে নাকি এখন যারা টি-20 খেলে ওদেরকেই রাখা হবে? জি, ধন্যবাদ। যদি আলোচনা করতেন। হ্যাঁ, উনি খুব ভালো প্রশ্ন করেছে। আমার কথার মূল বিষয়টাই আসলে এরকম ছিল যে আপনার বিপিএলে ভালো খেললে যে ওইখান থেকে যে একটা প্লেয়ারকে নিয়ে আপনার ন্যাশনাল টিমে কোথাও আর কি আপনার ফিট করবে, সেটা আসলে আর কি খুব ডিফিকাল্ট। কিন্তু আসলে আমাদের তো অন্য কোনো অপশনও নেই যে এখান থেকে নিতে হবে। কিন্তু খুব বেশি জায়গা আমার মনে হয় না এখন মানে আপনার ওই গ্যাপগুলো বাকি আছে। অলমোস্ট যারা খেলবে অলমোস্ট সবাই ওই জায়গাটা আসলে টুকটাক আর কি আপনার প্রমাণ করেছে। তো হয়তো বা 2-1টা জায়গা ফাঁকা থাকতে পারে, তো অবভিয়াসলি হয়তো বা এই বিপিএল এর পারফরমেন্স অনুযায়ী হয়তো হতে পারে। এবং অধিনায়ক লিটন দাস তিনিও বলছিলেন যে খুব বেশি সাফেল করা কিংবা পরিবর্তন করার পক্ষে তিনি নন। হ্যাঁ, অবশ্যই, কারণ খুব বেশি কাছে আপনারা অনেক দিন ধরে ধরেন একটা গ্রুপ হয়ে খেলেছে। তো মানে ধরেন কিছু প্লেয়ার আপনার দেখবেন যে গত 6-7 মাস খুব ভালো জায়গায় ছিল, যেরকম জাকির ইভেন ক্যাপ্টেন হয়ে সে এশিয়া কাপে গিয়েছিল, কিন্তু সাডেনলি এখন তার জায়গাটা খুব বেশি মানে পরিপক্ক না। তারপর আমি স্টিল মানে আমি মনে করি যে জাকির ক্যাপেবল যে ওখানে হয়তো বা সে থেকে যাবে। তো এরকম জায়গায় আপনার আবার আরেকজন নতুন একটা প্লেয়ার এসেই যে আপনার ওখানে ক্লিক করবে সেটা বলা খুব ডিফিকাল্ট। কারণ সে আমি শুনেছি যে আপনার সালাউদ্দিন স্যার আর কি বলেছিলেন যে আসলে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে যখন একটা পিরিয়ডের মধ্যে যায়, যখন আপনার ভালো করে তাকে নিয়ে আপনি অ্যানালাইসিস করা শুরু করে, সেখান থেকে আসলে সে কীভাবে আর কি রিয়্যাক্ট করে। তো এইটা সবসময় থেকে যায়, কিন্তু যখন সে ইন্টারন্যাশনাল কেরিয়ার তার একটা সেই এক্সপিরিয়েন্স হয়ে যায়, তো একটা নতুন প্লেয়ারের জন্য ওইটা হওয়া ভেরি ডিফিকাল্ট। আপনার জাকিরের এখন যে একটা সময় যে আসছে, এখান থেকে যদি ভালো খেলা শুরু করে দেখবেন সে আবার হয়তো বা তার কনফিডেন্স আবার ব্যাক পেতে পারে। এশিয়া কাপে তার ক্যাপ্টেন্সিটা প্রেশার হয়েছে কিনা আমরা এই উত্তরটা নিব। জাকির আলীকে যখন এশিয়া কাপে অধিনায়কত্ব দেওয়া হয়, লিটন যখন ইনজুরিতে পড়েন, সেটা তার পারফরমেন্সে প্রভাব ফেলেছে কিনা? না, আসলে এটা ওইভাবে আর কি আমি দেখবো না। কারণ আপনার ক্যাপ্টেন্সি এটা অবশ্যই একটা আলাদা রেসপন্সিবিলিটি, কিন্তু আপনার আমরা দেখেছি অনেক সময় যে আপনার টিমের ইম্পর্টেন্ট প্লেয়ার তার আগে যদি সিরিজগুলো দেখি, ও একজন সফল প্লেয়ার ছিল যে কিনা আপনার টি-20-তে ভালো খেলেছে, ওয়েস্ট ইন্ডিজে আমরা দেখেছি। তো আমি ওইভাবে দেখবো না। আসলে জাকিরের মানে প্রবলেমটাই আসলে আপনার ব্যাটিং থেকেই শুরু হয়েছে। কারণ আপনার দেখবেন যে আমি যেটা বলেছিলাম যে আপনার যখন আপনার প্লেয়ার ভালো খেলা শুরু করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে, তাকে নিয়ে আসলে অ্যানালাইসিস করা শুরু করে, আসলে সেই জায়গাটা থেকে আসলে জাকিরকে সব টিমই আর কি আপনার ওইখানেই আর কি টার্গেট করা মানে শুরু করলো। তো আসলে ওইটার থেকেই আর কি মানে জাকিরের বের হওয়াটা আর কি একটু ডিফিকাল্ট ছিল, এবং সেটা নিয়ে এখন স্ট্রাগল করছে। তো আমি বলবো যে আসলে যেটা আর কি যখন প্রবলেমটা আর কি শুরু হয়ে যায় একজন ব্যাটসম্যানের বা ইভেন একজন বলারও হতে পারে, তো সেইখান থেকে আসলে কীভাবে কামব্যাক করবে আপনার যারা কোচেস আছেন এবং টিমের যে যারা আছেন যে প্লেয়ারদের হেল্প করে থাকে, আসলে এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। কত দ্রুত আসলে এই মানে আপনার এই ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে এবং তার স্কিলটা ডেভেলপ করতে পারে, এটাই হচ্ছে আমার কাছে মনে হয় মুখ্য বিষয়। আর এমনিতে বোলারদের প্রস্তুতি নিয়ে কি বলবেন? আপনার পেসারদের পারফরমেন্সের কথা যদি বলি, তারা কেমন করতে পারেন ন্যাশনাল টিমে? হ্যাঁ, অবশ্যই দেখেন আমাদের যদি আপনি গত 2-3 বছর বলেন যে একটা ডিপার্টমেন্ট খুব ভালো আপনার ইমপ্রুভ হয়েছে, এবং সবথেকে বড় বিষয় আপনি দেখবেন যে 8 থেকে 10 জন পেস বোলারের মধ্যে অলমোস্ট যারাই আপনার ন্যাশনাল টিমে এসেছে সবাই কম বেশি কিন্তু কন্ট্রিবিউট করেছে। তো এটা একটা ভালো বিষয় যে, এবং যারা ব্যাকআপ বলারগুলো ছিল সবাই কিন্তু কম বেশি ভালো করেছে। তো মানে আপনার যখন একটা বড় একটা টুর্নামেন্ট খেলতে যায়, তো একজন প্রত্যেকটা টিমেরই সবসময় আপনার চাহিদা থাকে যে তাদের মেইন যে বলারগুলো থাকে, ইভেন ব্যাটসম্যানও, কিন্তু ফাস্ট বোলার সবসময় একটা ইনজুরি ইস্যু থাকে। তো মেইন যে বলারগুলো সেই জন্য আর কি অ্যাভেলেবেল থাকে যে পুরোপুরি ওই টুর্নামেন্টের জন্য তার 100% দিতে পারে। যতগুলো বলারই আছে অবশ্যই আপনার মুস্তাফিজ এই ফরম্যাটে অনেক বেশি কার্যকরী। তো তাকে নিয়ে একটু কথা বলতে চাই যে আমরা আইএল টি-20 তো তাকে দেখছি যে ধরনের বল করছেন অসাধারণ পুরো।
ম্যাচগুলোতে? অবশ্যই দেখেন আপনার ওই ঘুরে ফিরে একই কথা আসবে, কিন্তু মুস্তাফিজ কিন্তু সবাই জানে যে তার স্কিল যেটা, সে আপনার যে কাটারের জন্য সে বিখ্যাত, তো সেটার মধ্যে কিন্তু সে অনেক বেশি ভ্যারিয়েশন নিয়ে আসছে। তো আপনার স্টিল স্ট্রাগল করে সবাই, কিন্তু সে জানে আসলে যে মানে এই সেই স্কিলটা সে কীভাবে আপনার আপনার ব্যাটসম্যানকে রিসিভ করতে পারবে, এবং সে সেটা করেই যাচ্ছে। সেটা দিয়েই আপনি দেখেন তার কিন্তু পুরো ক্যারিয়ার চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু কিছু বিশেষত্ব থাকে। ধরেন একজন ব্যাটসম্যানও যদি ভালো খেলে, দেখবেন যে তার মধ্যে একটা বিশেষত্ব থাকে, সে হয়তো বা বড় ইনিংস খেলতে সে অভ্যস্ত, খুব বেশি কুইক রান করতে অভ্যস্ত, খুব বেশি দেখবেন প্রেশার সিচুয়েশনে গিয়ে রান করার অভ্যাস আছে। তো এই প্লেয়ারও একটা স্পেসিফিক, যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন সে সাকসেসফুল হয়, তার একটা বিশেষত্ব থাকে যে সে আসলে ওইখানে কি দিয়ে লং টাইম খেলে যাবে। তো এইটাই হচ্ছে আমি বলবো যে মুস্তাফিজের সব থেকে বড় বিষয়, যে সে তার স্কিলটা জানে, সেটার ওভার অ্যান্ড ওভার সেটাকে রিপিট করতে থাকে। এমনি আপনি এজ লেভেল দলগুলোর সঙ্গে আছেন, আন্ডার-19 এর কথা বলতে পারি, সেক্ষেত্রে এরকমের বোলার আপনারা দেখছেন এখন এই মুহূর্তে? আমি রিসেন্টলি এখন আন্ডার-19 বোলিং কোচ হিসেবে আছি। হ্যাঁ, আপনার এটা তো ধরেন এই ধরনের স্কিল ডেভেলপ করতে হয় যখন আপনি অনেক বেশি রিপিটেডলি অনেক কিছু করবেন। আপনার মানে ধরেন আমরা কোচ বা আমরা আপনার টিমের ক্যাপ্টেন আপনার হাতে বল দিবে, সিচুয়েশন যখন হবে যে আসলে না, তোমার এই সময় তোমার ডেলিভার করতে হবে, তোমার হাতে বল দিলাম, তুমি এটা করে দেখাও। তো সেটা আসলে প্র্যাকটিসে আমরা এটা এত বেশি চেষ্টা করি যে একটা স্কিল, কেউ একজন হতে পারে আউট সুইংয়ে খুব ভালো, ইন সুইংয়ে খুব ভালো, কারো একজনের স্লোয়ার ভালো হয়ে থাকে, কারো বাউন্সার ভালো হয়ে থাকে। তো সেই জায়গা থেকে সাথে সাথে অন্যান্য স্কিল আশা করার মতো কিনা যে পাঞ্চ অফ বোলার্স আপনাদের রয়েছে? অবভিয়াসলি এটা তো অবশ্যই আশা করার একটা বিষয়, যে আমাদের টার্গেট থাকে যে আসলে দেখবেন যে যাতে করে লং টাইম বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে পারে। ধরেন আপনার ওখানে 20-25 জন প্লেয়ার থাকে, বা 10 জন ফার্স্ট বোলার থাকে, বা 8 জন ফার্স্ট বোলার থাকে, সবাই তো হয়তো বা ন্যাশনাল টিমে খেলবে না, কিন্তু সামহাউ মানে এরা যেন বাংলাদেশ ক্রিকেটকে কোনো না কোনোভাবে যেন এটা মানে সামনের দিকে নিয়ে যেতে পারে। বা উদাহরণস্বরূপ বলে যে ধরেন আপনার কেউ একজন চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছে, কেউ একজন বান্দরবন থেকে আসছে, তো এই আপনার 2 বছর সে এখান থেকে যেটা শিখে গেল, পরবর্তীতে সে ক্রিকেটে এটা অবশ্যই তার নিজের ক্রিকেটে সেটা ইমপ্লিমেন্ট করবে, এবং সাথে সাথে সে যখন তার অঞ্চলে যাবে সেখানে ক্রিকেটও কীভাবে সে আর কি উন্নতি করবে, মানে এই জিনিসটা শেয়ার করা আসলে এটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ধরনের এইভাবে ছড়িয়ে যাবে চারিদিকে, যে যখন একটা ভালো জায়গায় থাকবে সেখান থেকে সে পুরো বাংলাদেশ ক্রিকেটকে কীভাবে আর কি ইমপ্রুভের দিকে নিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আবারও হাজির হব নতুন এক পর্ব নিয়ে।